শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। তাকিনা দিন 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 না প্রাণপণে লড়ে যা, জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা। তাকিনা দিন 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 না প্রাণপণে লড়ে যা, জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বাংলা মায়ের দামাল ছেলে খেলবে আছয়ে চারে, জয়ের নেশায় হেসে খেলে ভাঙবে উইকেট বারে বারে। বাংলা মায়ের দামাল ছেলে খেলবে আছয়ে চারে, জয়ের নেশায় হেসে খেলে ভাঙবে উইকেট বারে বারে। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। কর্ণফুলী যমুনা, তোমার আছে সবুজের মাঝে লাল, তোমার আছে অনন্ত আকাশ। সুকান্ত নজরুল জীবন আনন্দে তুমি পাবে পাবে হৃদয়ে বিশ্বাস। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে।
প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এই মুহূর্তে আমাদের সাথে এই গভীর রাতের ক্লাসে সংযুক্ত হয়েছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জানি না আমার কথা আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা। অনেকে লিখতে হয়তো কষ্ট হবে। আমি মাহফুজ ভাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করব, শুনতে পেলে একটু মাথা ঝাঁকি দিবেন যে শুনতে পাচ্ছি। তারপরেও অনেকেই সম্মতি দিয়েছেন, হ্যাঁ জি শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, কষ্ট করে হলেও লিখেছেন। এটা ছোট্ট সুখবর দেওয়ার জন্যই আমার আশা। আগামী 12ই জানুয়ারি 2021 সকাল 10টা থেকে 43তম বিসিএস সকাল 10টা থেকে 43তম বিসিএস এর ফর্ম পূরণ শুরু করতে যাচ্ছে আপনার প্রাণের প্রতিষ্ঠান বিসিএস কনফিডেন্স। আর আপনারা এইটুকু বিশ্বাস রাখতে পারেন, সম্পূর্ণ নির্ভুলভাবে আপনাদের ফর্মটা পূরণ করা হবে বলে আমরা বিশ্বাস করি, এবং আপনাদেরকে এটুকুই কনফার্ম করছি, আপনারা সম্পূর্ণ আস্থা রেখে, আমাদের উপরে ভরসা রেখে, বিশ্বাস রেখে ফর্ম পূরণ করতে পারবেন। আগামী 12ই জানুয়ারি 2021 ঠিক সকাল 10টা থেকে। যারা সরাসরি হেড অফিসে এসে ফর্ম পূরণ করতে চান, ওয়েলকাম। যারা দূর থেকে আমাদের সাথে এসে সংযুক্ত হতে চান, তারা আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনার এসএসসি সার্টিফিকেট ফটোকপি, এসএসসি সার্টিফিকেটের ফটোকপি ভার্চুয়ালি পাঠাবেন, সাথে আপনার ভোটার আইডি কার্ড, আপনার 1 কপি ছবি সদ্য তোলা, সর্বোচ্চ 3 মাসের, এর বেশি নয়, এমন একটি পাসপোর্ট সাইজের ছবি। সব থেকে ভালো হয় যদি কোনো সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন করা থাকে আপনার, সেই অ্যাপ্লিকেশন করা সরকারি চাকরির ফর্মের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনার মোবাইলে সেভ আছে, সেই এসএমএসটা আমাকে পাঠালে সব থেকে বেস্ট হয়। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা 0% ধরা যায়। আমি আবারও বলে দিচ্ছি কি কি ডকুমেন্ট পাঠাতে হবে। যারা সরাসরি হেড অফিস থেকেই ফর্ম পূরণ করতে চান সশরীরে, ওয়েলকাম। দেখা হবে সেদিন, এটা ঈদের দিনের মতো মনে হবে ইনশাল্লাহ। সবাই যখন একসাথে হেড অফিসে এসে ফর্ম পূরণ করবো, একটা কার্নিভাল তৈরি হবে সবার মধ্যেই। আর যারা আসতে পারছেন না, কষ্ট নেওয়ার কিছু নেই, আপনার প্রতিষ্ঠান সেই ব্যবস্থাও রেখেছে। আপনারা আমাদের সাথে ভার্চুয়ালি ফর্ম পূরণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে প্রত্যেকে নিজের নাম লিখবেন, এসএসসি সার্টিফিকেট, এসএসসি অর্থাৎ সেকেন্ডারি সার্টিফিকেটের ফটোকপির 1 কপি পাঠাবেন, আপনার ভোটার আইডি কার্ড 1 কপি পাঠাবেন, আপনার একটি সাইন পাঠাবেন। সব থেকে ভালো হয় প্রিভিয়াস যদি কোনো সরকারি চাকরি অ্যাপ্লিকেশন করা থাকে আপনার, সেই সরকারি চাকরির ফর্ম অথবা কোনো মেসেজ যদি থেকে থাকে, কনফার্মেশন এসএমএস, যেটা টাকা পাঠানোর পরে আপনাদের মোবাইলে আসে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহকারে, সেটি পাঠালে আমাদের জন্য সব থেকে ভালো হয়। ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আশা করি ভুল হবে না, তারপরেও আমরা কনফার্ম হওয়ার জন্য এই জিনিসটা পাঠালে আমার জন্য সব থেকে বেশি উপকার হবে। আশা করি আমার মেসেজটা সকলের কাছেই ক্লিয়ার। শেষে আরও একবার বলি, 12ই জানুয়ারি 2021 ঠিক সকাল 10টা থেকে। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং নিরাপদে রয়েছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থী, একজন দেখতে পাচ্ছি লিখেছেন, এর আগে কিছু বলা হয়েছে কিনা একটু বলার জন্য আমি প্রাণপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আগামী 12 তারিখে বিসিএস কনফারেন্সে ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হবে। যদি আপনি ঢাকাতে অবস্থান করেন অথবা আশেপাশে থাকেন তাহলে আমাদের হেড অফিসে এসে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। আর যদি আপনি আপনার নিজ এলাকা থেকে অনলাইনে আমাদের সাথে সংযুক্ত হয়ে ফর্ম ফিল আপ করতে চান তাহলে আমাদের আইটি ডিপার্টমেন্টের বস, খুবই ভালো একজন মানুষ, জুবায়ের সাহেবের সাথে অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনার ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে দেবে। আমি আসার আগে এই কথাই এতটুকুই হয়েছিল। আমি আমার ক্লাসে চলে যেতে চাই। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। আমরা আজকে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আমি মুন্না স্যার আপনাদের সাথে 1 ঘন্টা 30 মিনিট থাকবো। আমাদের আলোচনা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। প্রাণপ্রিয় শিক্ষার্থী, এই টপিকটা এতটা গুরুত্বপূর্ণ যে আপনার চাকরির পরীক্ষায়, বিসিএস পরীক্ষায় এই জায়গা থেকে 3 মার্ক আসে। এই টপিক থেকে আপনার চাকরির পরীক্ষায় 3 মার্ক আসে, বুঝতে পেরেছেন? তার মানে আমরা 1 ঘন্টা 30 মিনিট যে ক্লাস করব, 3 মার্কের উপরে আমরা একটা দখল নিতে চাই। ওই 3 মার্কে কিভাবে আমরা পেতে পারি এই নিয়ে একটু আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করতে চাই প্রাণপ্রিয় শিক্ষার্থী। তাহলে আমাদের আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। আপনি আপনার খাতার একদম উপরে লিখবেন বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, পাশে লিখবেন হচ্ছে মার্ক হচ্ছে 3, পাশাপাশি টিচারের নাম চাইলে আপনি খাতায় লিখে রাখতে পারেন। তখন আপনার কোনো কিছুর ঘাটতি হলে আপনার যোগাযোগ করতে বা সংযুক্ত হতে আপনার সুবিধা হবে। লিখেছেন প্রিয় শিক্ষার্থী? তাহলে আমাদের আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। ওই জায়গায় যাবার আগে আমরা রাজনৈতিক দল সম্পর্কে একটু জানতে হবে আমাদেরকে। রাজনৈতিক ব্যবস্থা আলোচনার আগে আমাদেরকে রাজনৈতিক দল সম্পর্কে একটু জানতে হবে। লিখেন, রাজনৈতিক দল লিখে আন্ডারলাইন করবেন। রাজনৈতিক দল লিখে আন্ডারলাইন করবেন। রাজনৈতিক দল সম্পর্কে আমরা প্রথমে জানব। লিখবেন প্রিয় শিক্ষার্থীরা, লিখবেন রাজনৈতিক দল বলতে এমন কিছু ব্যক্তির সমষ্টিকে বোঝায়। রাজনৈতিক দল বলতে এমন কিছু ব্যক্তির সমষ্টিকে বোঝায়। রাজনৈতিক দল বলতে এমন কিছু ব্যক্তির সমষ্টিকে বোঝায় যারা জনগণের কল্যাণে কাজ করে থাকে। রাজনৈতিক দল বলতে এমন সব কিছু ব্যক্তির সমষ্টিকে বোঝায় যারা জনগণের কল্যাণে কাজ করে থাকে। প্রাণপ্রিয় শিক্ষার্থী, এই ডেফিনেশনটা বাংলাদেশের সাথে যায় কিনা আমি জানি না। রাজনৈতিক যে জনগণের কল্যাণে কাজ করে তাকে বলা হয়েছে, কিন্তু আসলে কতটুকু কাজ করা হয়েছে এটা কিন্তু অনেক বড় ব্যাপার, বা করা হয়। বেশিরভাগই দেখলাম নিজের কল্যাণে কাজ করা। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু রাজনীতির আলোচনা, আজকে রাজনীতির টপ অফ দা ইস্যু হচ্ছে কি জানেন? মেয়র সাইদ খোকনের বক্তব্য। একদম রাজনীতির একদম হট সিট বর্তমানে এটা দখল করে আছে।
যে ইনফরমেশন বেচারা দিয়েছে যে ব্যারিস্টার ফজলে তাপস সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজস্ব প্রতিষ্ঠান মধুমতি ব্যাংকে ট্রান্সফার করেছে। মানে চিন্তা করতে পারেন, আমি কিন্তু এতক্ষণ খবর শুনতেছিলাম, এটা আমার ব্যক্তিগত বানানো কোনো ইস্যু না। আপনি বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলের হেডলাইন হচ্ছে কিন্তু এটা। এবং দুদকের সাক্ষাৎকার আমি দেখলাম, দুদক বলতেছে যদি এটা হয়ে থাকে তাহলে 100% এটা দুর্নীতির অংশ। সাহিদ কুমন দেখলাম খুব গভীর তত্ত্ববহুল কথাবার্তা বললো, একদম জ্বালাময়ী বক্তব্য। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন একদলীয় ব্যবস্থা। একদলীয় ব্যবস্থা লিখে আন্ডারলাইন করবেন। একদলীয় ব্যবস্থা লিখে আন্ডারলাইন করবেন। প্রাণপ্রিয় শিক্ষার্থী, একদলীয় ব্যবস্থা লিখে আন্ডারলাইন করবেন। লিখবেন যখন কোনো রাষ্ট্রের ক্ষমতা, যখন কোনো রাষ্ট্রের ক্ষমতা একটি দলের হাতে থাকে, যখন কোনো রাষ্ট্রের ক্ষমতা একটি দলের হাতে থাকে তখন তাকে একদলীয় ব্যবস্থা বলে। তখন তাকে একদলীয় ব্যবস্থা বলে। যখন কোনো রাষ্ট্রের ক্ষমতা একটি দলের হাতে থাকে তখন তাকে একদলীয় ব্যবস্থা বলে। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, একটু উদাহরণ দেন তো, কে দিতে পারেন কোন দেশে একদলীয় ব্যবস্থা রয়েছে? কোন দেশে একদলীয় ব্যবস্থা রয়েছে দেন তো? চায়না। ভেরি গুড। আমাদের আর প্রয়োজন দাঁড়িয়ে দিয়ে লিখবেন যেমন চীনে একদলীয় ব্যবস্থা রয়েছে। যেমন চীনে একদলীয় ব্যবস্থা রয়েছে। আপনাদের উত্তরটি সঠিক প্রাণপ্রিয় শিক্ষার্থী। আবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ওই জায়গায় কিন্তু একদলীয়। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন দ্বিদলীয় ব্যবস্থা। দ্বিদলীয় ব্যবস্থা লিখে আন্ডারলাইন করবেন। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দ্বিদলীয় ব্যবস্থা লিখে আন্ডারলাইন করবেন। দ্বিদলীয় ব্যবস্থা দেন না, একটু দিলে ভালো হয়। দ্বিদলীয় ব্যবস্থা লিখে আন্ডারলাইন করবেন। লিখবেন যখন কোনো রাষ্ট্রে, যখন কোনো রাষ্ট্রে প্রধান দুটি রাজনৈতিক দল থাকে, যখন কোনো রাষ্ট্রে প্রধান দুটি রাজনৈতিক দল থাকে, প্রধান দুটি রাজনৈতিক দল থাকে, যখন কোনো রাষ্ট্রে প্রধান দুটি রাজনৈতিক দল থাকে কিন্তু এর পাশাপাশি, কিন্তু এর পাশাপাশি আরো কয়েকটি, কিন্তু এর পাশাপাশি আরো কয়েকটি ছোট রাজনৈতিক দল থাকে। বোর্ডে লিখে দিচ্ছি, কিন্তু এর পাশাপাশি আরো কয়েকটি ছোট রাজনৈতিক দল থাকে। আবার যখন সরকার গঠনের কথা আসে, আবার যখন সরকার গঠনের সময় আসে লিখতে পারেন, আবার যখন সরকার গঠনের সময় আসে তখন প্রধান দুটি দলের মধ্যে, যখন সরকার গঠনের সময় আসে প্রধান দুটি দলের মধ্যে এক দল, প্রধান দুটি দলের মধ্যে এক দল সরকার গঠন করে। যখন সরকার গঠনের সময় আসে প্রধান দুটি দলের মধ্যে এক দল সরকার গঠন করে তখন তাকে, তখন তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে। যখন সরকার গঠনের সময় আসে প্রধান দুটি দলের মধ্যে এক দল সরকার গঠন করে তখন তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে। দাড়ি দিয়ে লিখবেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে।
তো প্রিয় শিক্ষার্থী, আশা করি লিখতে পেরেছেন যে প্রধান দুটি একটা দেশ থাকবে, সেখানে প্রধান প্রধান দুটি রাজনৈতিক দল থাকবে, কিন্তু এর পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো ছোট রাজনৈতিক দল থাকে। কিন্তু যখন নির্বাচনের সময় আসে বা সরকার গঠনের সময় আসে, তখন ঠিক প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে এক দল সরকার গঠন করে, তখন তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে। যেমন যুক্তরাষ্ট্রে দুটি দল হচ্ছে ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টি। এই দুই দল বারবার ক্ষমতা গ্রহণ করে। আরো অনেকগুলো দল রয়েছে, ওদের খবরই নাই। আপনি যদি যুক্তরাজ্যের কথা চিন্তা করেন, লেবার পার্টি আর কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি আর কনজারভেটিভ পার্টি। আর যুক্তরাষ্ট্রে হচ্ছে প্রাণপ্রিয় শিক্ষার্থী, যেটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টি। এই দুইটি দলের মধ্যেই কিন্তু বারবার সরকার ক্ষমতা গ্রহণ করে। এর জন্য যুক্তরাষ্ট্রে হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থা, যুক্তরাজ্যে হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থা। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন প্রাণপ্রিয় শিক্ষার্থী, বহুদলীয় ব্যবস্থা। বহুদলীয় ব্যবস্থা লিখে আন্ডারলাইন করবেন। বহুদলীয় ব্যবস্থা লিখে আন্ডারলাইন করবেন। লিখবেন যখন কোনো রাষ্ট্রে, বহুদলীয় ব্যবস্থা লিখার পর লিখবেন যখন কোনো রাষ্ট্রে অনেকগুলো রাজনৈতিক দল থাকে, যখন কোনো রাষ্ট্রে অনেকগুলো রাজনৈতিক দল থাকে, তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। যখন কোনো রাষ্ট্রে অনেকগুলো রাজনৈতিক দল থাকে, তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। দাঁড়িয়ে দিয়ে একটু বলেন তো, বাংলাদেশে কয় দলীয় ব্যবস্থা রয়েছে? একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেন। বাংলাদেশে কয় দলীয় ব্যবস্থা রয়েছে? একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেন। প্রিয় শিক্ষার্থীরা, গতকাল রাত 12:40 ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সকাল 6টায় এসে পৌঁছেছি, কিন্তু বিসিএস কনফিডেন্সের অফিসে আমাকে সকাল 8টায় ঢুকতে হয়েছে। এখানে কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল। তো 8টার দিকে প্রবেশ করার পর 10টা থেকে আমার উপর রিমান্ড শুরু হয়েছে। 10:30 পর্যন্ত রিমান্ড চলবে, মানে 1.5 ঘন্টা করে 6টা ক্লাসের রিমান্ড। বুঝতে পেরেছেন? কিন্তু জানেন, যত ক্লান্তই হই ভাই, ক্লাস নিতে শুধু ভালো লাগে। বুঝতে পেরেছেন? কারণ ক্লাস না নিলে মাঝে মধ্যে মনে হয়, এই যে আপনাদের এখানে 1 মাস পর ক্লাস নিচ্ছি, মনে হচ্ছে অনেক দিন মনে হয় আপনাদের সাথে দেখা হয় না, কথা হয় না। তো দেখি কারা কারা জানিয়েছেন বাংলাদেশে কয় দলীয় ব্যবস্থা? বহুদলীয় ব্যবস্থা। গুড। একজন লিখেছেন কি আওয়ামী লীগ বিএনপি। প্রিয় শিক্ষার্থী, দাড়ি দিয়ে লিখেন যেমন বাংলাদেশ ও ভারতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ ও ভারতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ ও ভারতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে। আপনার চাকরির পরীক্ষায় একবার প্রশ্ন এসেছে বিসিএস এ যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কয় দলীয়? প্রাণপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে বহুদলীয়। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বিভিন্ন রাজনৈতিক দলের ইতিহাস। বিভিন্ন রাজনৈতিক দলের ইতিহাস লিখে আন্ডারলাইন করবেন। বিভিন্ন রাজনৈতিক দলের ইতিহাস লিখে আন্ডারলাইন করবেন। বিভিন্ন রাজনৈতিক দলের ইতিহাস প্রথমেই লিখবেন নিচে স্টার চিহ্ন দিয়ে। নিখিল ভারত মুসলিম লীগ। নিখিল ভারত মুসলিম লীগ লিখে আন্ডারলাইন করবেন। নিখিল ভারত মুসলিম লীগ লিখে আন্ডারলাইন করবেন। প্রিয় শিক্ষার্থীরা, লিখেছেন নিখিল ভারত মুসলিম লীগ। লিখবেন 1906 সালে ঢাকায় 1906 সালে ঢাকায় নবাব সলিমুল্লাহর নেতৃত্বে
1906 সালে ঢাকায় 1906 সালে ঢাকায় নবাব সলিমুল্লাহর নেতৃত্বে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 1906 সালে ঢাকায় নবাব সলিমুল্লাহর নেতৃত্বে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। প্রাণপ্রিয় শিক্ষার্থী, এই যে তিনটা প্রশ্ন আপনাকে এখন আমি এখান থেকে বের করতে পারবো, এই তিনটা প্রশ্ন অনেকগুলো চাকরির পরীক্ষা এসেছে। যেমন প্রথম প্রশ্ন হতে পারে মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। কোন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে? ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে। তৃতীয় প্রশ্ন হতে পারে মুসলিম লীগ কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে? প্রিয় শিক্ষার্থী, নবাব সলিমুল্লাহর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। এই ক্লাসে আমার অনেক ছাত্রছাত্রী থাকতে পারে যারা নিখিল শব্দের অর্থ এখনো বুঝতে পারে নাই, কিন্তু বলতেছে না। প্রাণপ্রিয় শিক্ষার্থী, নিখিল শব্দের অর্থ হচ্ছে সমগ্র ভারত। এই যে নিখিল ভারত মানে সমগ্র ভারত। তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থী, যদি অপশনে মুসলিম লীগ না থেকে দিয়ে দেয় নিখিল ভারত মুসলিম লীগ, তাহলে কিন্তু একই কথা। আবার কোন অপশনে থাকতে পারে শুধু মুসলিম লীগ, তাতেও কিন্তু একই কথা। 1906 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় নবাব সলিমুল্লাহর নেতৃত্বে। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন পাকিস্তান মুসলিম লীগ। পাকিস্তান মুসলিম লীগ লিখে আন্ডারলাইন করবেন। পাকিস্তান মুসলিম লীগ লিখে আন্ডারলাইন করবেন। প্রিয় শিক্ষার্থী, এই যে কষ্ট করে মুখে মুখে বলতেছি, চাইলে কিন্তু স্লাইডে লিখে নিয়ে আসতে পারতাম সব, কিন্তু চিন্তা করলাম যে আমি যদি স্লাইডে লিখে নিয়ে যাই আমার হয়তো একটু কষ্ট কম হবে, কিন্তু আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা না লিখে শুধু স্ক্রিনশট মারবে, আর স্ক্রিনশট মারলে ওগুলো তার খাতায় থাকবে, সে আর পড়বে না, কারণ এতটা ব্যস্ত আপনারা ওই স্ক্রিনশট দেখার সময় আপনার নাই। বুঝতে পেরেছেন? এর জন্য নিজে কষ্ট করে বলতে চাই, আপনি আমার সাথে যে লিখতেছেন আপনার 50% শিখা হয়ে গিয়েছে। এর জন্য হচ্ছে স্ক্রিনশটকে আমরা পরিহার করে মুখে বলা কথাগুলো যদি আমরা লিখতে পারি, দেখবেন আপনি পরীক্ষার হলে উপকৃত পাবেন, এবং ক্লাস থেকেও দেখবেন শেষ হলে যে কোনো টিচার, আমাদের সম্মানিত শিক্ষকরা অত্যন্ত আন্তরিকতার সাথে আপনার ক্লাসগুলো নেন। ক্লাস পরেই দেখবেন আপনার অনেকগুলো শিখা হয়ে গেছে। এর জন্য কেউ স্ক্রিনশটের প্রতি ভালোবাসা না দেখিয়ে আপনার কলম দিয়ে খাতার প্রতি ভালোবাসা দেখাবেন, দেখবেন আপনি উপকৃত হবেন, আপনি পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। এই যে আমি তিনটা দিলাম, এই তিনটা প্রশ্ন ভাষায় বের করবেন, আপনি প্রশ্ন আকারে লেকচার থেকে তৈরি করবেন। পাকিস্তান মুসলিম লীগ লিখে আন্ডারলাইন করবেন। পাকিস্তান মুসলিম লীগ লিখে আন্ডারলাইন করবেন। লিখবেন 1947 সালে 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলে 1947 সালে সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলে নিখিল ভারত মুসলিম লীগ থেকে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলে নিখিল ভারত মুসলিম লীগ থেকে পাকিস্তান মুসলিম লীগের সৃষ্টি হয়। নিখিল ভারত মুসলিম লীগ থেকে পাকিস্তান মুসলিম লীগের সৃষ্টি হয়। নিখিল ভারত মুসলিম লীগ থেকে পাকিস্তান মুসলিম লীগের সৃষ্টি হয়। আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থী আপনি কিন্তু লিখতে পেরেছেন। তাহলে দেখেন, আপনার জন্য প্রশ্ন হতে পারে পাকিস্তান মুসলিম লীগ কত সালে সৃষ্টি হয়? 1947 সালে। আমরা জানি যে 1947 সালে কিন্তু পাকিস্তান এবং ভারত বিভক্ত হয়েছিল। এরপর থেকে এই নিখিল ভারত থেকে একটা সংগঠন সৃষ্টি হয়েছে যার নাম হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন ছাত্রলীগ। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন মুন্না স্যার
আমি কি এইটা পড়তে হবে? আসলে আমাকে যদি বলেন, আমি বলবো ভাই আপনি পড়েন, কারণ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ দল ক্ষমতায়, আপনার পরীক্ষা প্রশ্ন আসতে পারে। ছাত্রলীগ লিখে আন্ডারলাইন করবেন, লিখবেন 1948 সালের 4 জানুয়ারি, 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। আপনি দেখবেন আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রলীগের ফুলাপান প্রবেশ করে কোনো ওরিয়েন্টেশন ক্লাসে অথবা কোনো রকমের প্রোগ্রাম থাকে, ছাত্রলীগ নেতাদেরকে যখন বক্তব্য দেয়া হয়, ওনারা সোজাসুজি স্টেজে গিয়ে বলে, বাংলাদেশ ছাত্রলীগ 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রতিষ্ঠার পর থেকে 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের 17,000 নেতাকর্মীর প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এইভাবে কিন্তু তারা বলে, আমি না, ওনারা বলে শুনতে শুনতে একটু কপি করলাম আর কি, যদিও তাদের মতো পারবো না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ছাত্রলীগ আওয়ামী লীগের আগে, প্রিয় শিক্ষার্থী, আমি প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন ধারাবাহিকভাবেই যাচ্ছি, আপনার টেনশন নেই, আপনি পেয়ে যাবেন। তো আমরা যে জায়গায় ছিলাম, মিজানুর রহমান বলেছেন নাইস, আপনাকে থ্যাংক ইউ। তো প্রিয় শিক্ষার্থী, 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে নিচে কার নেতৃত্বে হয়েছে, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠন করা হয়েছে। ছাত্রলীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠন করা হয়েছে। ছাত্রলীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠন করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি প্রশ্ন আসে ছাত্রলীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, 1948 সালের 4 জানুয়ারি। তারপর যদি প্রশ্ন আসে ছাত্রলীগ কোন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রলীগ কে প্রতিষ্ঠা করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন লিখবেন প্রাণপ্রিয় শিক্ষার্থী, আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ লিখে আন্ডারলাইন করবেন। আওয়ামী মুসলিম লীগ লিখে আন্ডারলাইন করবেন। তার আগে আপনাদের কাছ থেকে জাতি জানতে চায়, আওয়ামী শব্দের অর্থ কি আমাকে কমেন্টসের মাধ্যমে জানান। আওয়ামী শব্দের অর্থ কি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে হবে, জাতি জানতে চায়। আওয়ামী শব্দের অর্থ কি, এটা জাতি আপনাদের কাছ থেকে জানতে চায়। দেখি আওয়ামী শব্দের অর্থ। হ্যাঁ, সাধারণ জনগণ, আমজনতা, জনগণ। বাহ, ভেরি গুড প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা যারা আনসারটি দিয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম আওয়ামী শব্দের অর্থ হচ্ছে জনগণ, সাধারণ জনগণ, আমজনতা, আপনি যাই বলেন। এখন লিখবেন 1949 সালের 23 জুন, 1949 সালের 23 জুন, 1949 সালের 23 জুন ঢাকায়, 1949 সালের 23 জুন ঢাকায় কাজী বশির হুমায়ুনের, ঢাকায় কাজী বশির হুমায়ুনের, আমি লিখে দিচ্ছি, ঢাকায় কাজী বশির হুমায়ুনের
রোজ গার্ডেনে বোর্ডে লেখা রয়েছে প্রাণপ্রিয় শিক্ষার্থী, কাজী বশির হুমায়ুনের রোজ গার্ডেনে সর্বসম্মতিক্রমে, কাজী বশির হুমায়ুনের রোজ গার্ডেনে সর্বসম্মতিক্রমে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। আমি যদি প্রথম থেকে বলি, 1949 সালের 23 জুন ঢাকায় কাজী বশির হুমায়ুনের রোজ গার্ডেনে সর্বসম্মতিক্রমে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। তো দেখেন আমরা জানতে পারলাম এখান থেকে কতটা প্রশ্ন। যদি প্রশ্ন আসে আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়, 1949 সালের 23 জুন। কোন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে? ঢাকায় কাজী বশির হুমায়ুনের রোজ গার্ডেন, মানে একটা বাড়ি, এটা ঢাকার টিকাটুলিতে। এই বাড়ির মেইন মালিক ছিল ঋষিকেশ দাস। পরবর্তীতে আওয়ামী সরকার কিনে নিয়েছে এটাকে জাদুঘর বানানোর জন্য। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন মৌলানা আব্দুল হামিদ খান। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি ও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি ও শামসুল হককে, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি ও শামসুল হককে সাধারণ সম্পাদক করে। শামসুল হককে সাধারণ সম্পাদক করে। শামসুল হককে সাধারণ সম্পাদক করে 40 সদস্য বিশিষ্ট 40 সদস্য বিশিষ্ট শামসুল হককে সাধারণ সম্পাদক করে 40 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। 40 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। 40 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। দাড়ি দিয়ে লিখবেন এই কমিটিতে, দাড়ি দিয়ে লিখবেন এই কমিটিতে আতাউর রহমান খান ছিলেন। এই কমিটিতে আতাউর রহমান খান ছিলেন। অনেক দিন ধরে দেখতেছি। এই কমিটিতে আতাউর রহমান খান ছিলেন সিনিয়র সহসভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। আশা করি প্রিয় শিক্ষার্থী আপনি লিখতে পেরেছেন। যদি আপনার চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে যে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন কমিটি কত সদস্য বিশিষ্ট ছিল, আপনি জানতে পারলেন প্রিয় শিক্ষার্থী 40 সদস্য বিশিষ্ট। যদি প্রশ্ন হতে পারে যে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি কে ছিলেন, অলরেডি বহু চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো বারবার আসে, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। যদি প্রশ্ন আসে প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কে ছিলেন, প্রিয় শিক্ষার্থী মনে রাখবেন প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আমাদের শামসুল হক, যার বাড়ি ছিল ফরিদপুর। শামসুল হক। আর একটি প্রশ্ন বহুবার এসেছে যে আওয়ামী মুসলিম লীগের কমিটিতে বঙ্গবন্ধু কোন পদে ছিলেন, এটা অনেকবার এসেছে। প্রাণপ্রিয় শিক্ষার্থী বঙ্গবন্ধু এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আশা করি আপনারা আমার নেট ডিস্টার্ব দিছে, আচ্ছা যাই হোক, নেট ডিস্টার্ব দিছে, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই ইনশাল্লাহ। রাশেদ মোল্লা আপনি তো খুব মানে পরিশ্রমী মানুষ, ক্লাস তো করে যাচ্ছেন দেখতেছি, আগেও ক্লাস করেছেন দেখলাম, ভালো লাগে আপনাদের এই পরিশ্রমগুলো। দোয়া করি আল্লাহর কাছে যাতে কবুল হয়ে যায়। কারণ পরিশ্রমগুলো যখন আপনাকে একটি ভালো অবস্থান দিয়ে দিবে, তখন আপনার এই পরিশ্রম কিন্তু সফল হবে।
আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, এটা আপনার কোনো অহংকার বা গৌরব করার কিছুই নেই। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বাংলাদেশে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে আছে। আপনি তাদের সাথে কাছ থেকে যদি ভিন্ন হতে চান, তাহলে অবশ্যই প্রিয় শিক্ষার্থী আপনাকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে হবে। আর এই ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আপনার এই প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টা আপনাকে সফল হওয়ার আগ পর্যন্ত অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে। মধ্যখানে যে বিভিন্ন রকমের বাধা বিপত্তি আসবে, তখন কিন্তু থেমে থাকা যাবে না। টিউশনি করতে হবে, টিউশনির টাকা দিয়ে পড়াশোনা করতে হবে। লেখাপড়া শেষ করার পর মা বাবাকে বেশি ডিস্টার্ব করা যাবে না। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী? এখন লিখবেন কৃষক শ্রমিক পার্টি। কৃষক শ্রমিক পার্টি লিখে আন্ডারলাইন করবেন। কৃষক শ্রমিক পার্টি লিখে আন্ডারলাইন করবেন। লিখেছেন প্রিয় বুঝিনি তো লিখেছেন কৃষক শ্রমিক পার্টি। আপনি যদি ওই 1949 সালের আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দেখতে চান, বাংলাদেশ আওয়ামী লীগের পেজে চলে যাবেন। এখানে প্রতিষ্ঠার পর থেকে যত কমিটি আছে, কে কোন পদে ছিলেন, টোটাল বিষয়টা আপনি জানতে পারবেন। যদি মনে করেন যে আমার রাজনীতি নিয়ে একটু চর্চা করি, আপনি পারবেন। আর আমি আপনাকে যা দিয়েছি, আপনার পরীক্ষার ক্ষেত্রে এগুলো কমন পাবেন। বুঝতে পেরেছেন? তো এই জন্য কৃষক শ্রমিক পার্টিটা আপনি লিখবেন। আশা করি প্রিয় শিক্ষার্থী লিখেছেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 1953 সালে শেরে বাংলা একে ফজলুল হক। 1953 সালে শেরে বাংলা একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হক কৃষক শ্রমিক পার্টি গঠন করেন। 1953 সালে শেরে বাংলা একে ফজলুল হক কৃষক শ্রমিক পার্টি গঠন করেন। কৃষক শ্রমিক পার্টি গঠন করেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। শুধুমাত্র লিখবেন আওয়ামী লীগ। শুধু আওয়ামী লীগ লিখে আন্ডারলাইন করবেন। আওয়ামী লীগ। আওয়ামী লীগ লিখে আন্ডারলাইন করবেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 1955 সালে কাউন্সিল অধিবেশনে। 1955 সালে কাউন্সিল অধিবেশনে। 1955 সালে কাউন্সিল অধিবেশনে আওয়ামী মুসলিম লীগ থেকে 1955 সালে কাউন্সিল অধিবেশনে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে একটি অসাম্প্রদায়িক দল হিসেবে আওয়ামী লীগ নামকরণ করা হয়। আমি যদি প্রথম থেকে বলি, 1955 সালে কাউন্সিল অধিবেশনে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে একটি অসাম্প্রদায়িক দল হিসেবে আওয়ামী লীগ নামকরণ করা হয়। একটি অসাম্প্রদায়িক দল হিসেবে আওয়ামী লীগ নামকরণ করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, অনেক চাকরির পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে যে কত সালে আওয়ামী লীগ নামকরণ করা হয়? 1955 সালে। আরেকটা প্রশ্ন আসে কত সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়? 1955 সালে। আরেকটা প্রশ্ন আসে কত সালে আওয়ামী লীগকে একটি অসাম্প্রদায়িক দল হিসেবে ঘোষণা করা হয়? সেটাও কিন্তু প্রিয় শিক্ষার্থী 1955 সালে।
নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন আওয়ামী লীগের আদর্শ ও কর্মসূচি। আওয়ামী লীগের আদর্শ ও কর্মসূচি লিখে আন্ডারলাইন করবেন। আওয়ামী লীগের আদর্শ ও কর্মসূচি লিখে আন্ডারলাইন করবেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রে বিশ্বাসী। ভোট দিনে হোক আর রাতে হোক, গণতন্ত্র আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ভোট কেন্দ্রে আপনি যাবেন কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সঠিক নিয়ম মেনেই কিন্তু নির্বাচন কমিশন দিয়ে যাচ্ছে। তাহলে প্রথম হচ্ছে গণতন্ত্রে বিশ্বাসী। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন জমির খাজনা মওকুফ। জমির খাজনা মওকুফ, এগুলো আগের ছিল, বর্তমানে নাই এটা। জমির খাজনা মওকুফ। মূলত ওনারা কিন্তু ওই দুটি, যে এটা হচ্ছে গণতন্ত্র আর আরেকটা হচ্ছে আপনার ধর্মনিরপেক্ষতা। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন মানুষের মৌলিক অধিকার। মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিশ্বাসী। মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিশ্বাসী। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে আরেকটা সংগঠন লিখবেন ন্যাপ। ন্যাপের নাম হয়তো শুনেছেন। ন্যাপ লিখে আন্ডারলাইন করবেন। ন্যাপ লিখে আন্ডারলাইন করবেন। আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থী ন্যাপ আপনি লিখেছেন। ন্যাপ লিখে আন্ডারলাইন করবেন। লিখবেন 1957 সালে 1957 সালে মৌলানা আব্দুল হামিদ খান। 1957 সালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে 1957 সালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ন্যাপ প্রতিষ্ঠিত হয়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ন্যাপ প্রতিষ্ঠিত হয়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ন্যাপ প্রতিষ্ঠিত হয়। তাহলে যদি প্রশ্ন আসে ন্যাপ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1957 সালে। ন্যাপ কে প্রতিষ্ঠা করেছেন? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আপনাদের মনের মধ্যে হয়তো প্রশ্ন জাগতেছে, মুন্না স্যার এত কিছু বলতেছে, বিএনপির নাম কেন এখনো বলে না? প্রশ্ন থাকতেই পারে। প্রাণপ্রিয় শিক্ষার্থী নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লিখে আন্ডারলাইন করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লিখে আন্ডারলাইন করবেন। জানুয়ারি আসলো, শীত তো বাড়ার কথা, শীত তো কমে গেল। শীত লাগে আপনাদের? ঢাকাতে তো আসলাম দেখি কই শীতের তো কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। আবার অনেকে দেখতেছি ব্লেজার ট্লেজার পরে ক্লাস করতেছেন, বুঝা যাচ্ছে একটু শীত শীত আছে। দিনাজপুরে কে আছেন একটু বলেন তো? ন্যাপের মিনিং একজন জানতে চেয়েছেন। প্রাণপ্রিয় শিক্ষার্থী ন্যাশনাল আওয়ামী পার্টি। শীত অনেক কমেছে। হ্যাঁ নার্গিস, অনেক কমে গিয়েছে শীত। দিনাজপুর বা উত্তরাঞ্চলে যারা আছেন আপনারা হয়তো একটু শীতটা আরো একটু বেশি অনুভব করতেছেন, কারণ ওই জায়গায় শীতের পরিমাণটা সবসময় বেশি থাকে, তবে কমে যাচ্ছে শীত। দেখেন আগে তো 6 মাস শীত থাকতো, এখন তো 2 মাসই থাকে না। আর এই যে জানুয়ারি মাস, এটা কিন্তু একটা রোমান্টিক মাস। প্রাণপ্রিয় শিক্ষার্থী দেখেন আপনিই কিন্তু রোমান্টিক করেছেন। কিভাবে? আপনাকে যখন বলি লিখেন 9 জানুয়ারি, আপনি লিখেন কি জানেন? 9 জানু।
কি লিখেন আপনি? 9 জানু, এভাবে লিখেন না? আচ্ছা, আপনাকে যদি বলি ইংরেজিতে লিখেন, আপনি দেখেন কি লিখেন। এই যে 9 দিয়ে লিখেন জান, বাংলা লিখেন জানু, আর ইংরেজিতে লিখেন কি? জান। বাহ! এই হচ্ছে, এর জন্যই বলা হয় জানুয়ারি মাসটা একটা রোমান্টিক মাস। আমি করি না, এটা আপনারাই তৈরি করেছেন। জানুয়ারিকে লিখেন জানু, বাংলা ইংরেজিতে লিখেন জান। এগুলো খুব কমন ভাষা। আমাদের প্রেমিক পুরুষ যারা রয়েছে, ওরা তো জানু আর জান আর বাবু বলতে বলতে ফেনা ফেনা হয়ে যাচ্ছে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখেছেন বিএমপি, লিখবেন 1978 সালে, 1978 সালে মেজর জিয়াউর রহমানের অনুপ্রেরণায়, 1978 সালে মেজর জিয়াউর রহমানের অনুপ্রেরণায়, মেজর জিয়াউর রহমানের অনুপ্রেরণায় জাতীয় গণতান্ত্রিক দল নামে, মেজর জিয়াউর রহমানের অনুপ্রেরণায় জাতীয় গণতান্ত্রিক দল নামে একটি রাজনৈতিক সংগঠনের জন্ম হয়। জাতীয় গণতান্ত্রিক দল নামে একটি রাজনৈতিক সংগঠনের জন্ম হয়। জাতীয় গণতান্ত্রিক দল নামে একটি রাজনৈতিক সংগঠনের জন্ম হয়। দাড়ি দিয়ে লিখবেন যদিও, দাড়ি দিয়ে লিখবেন যদিও এই সংগঠনের সাথে, যদিও এই সংগঠনের সাথে মেজর জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন না, যদিও এই সংগঠনের সাথে মেজর জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন না। দাড়ি দিয়ে লিখবেন কিন্তু, দাড়ি দিয়ে লিখবেন কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের জন্য, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি রাজনৈতিক দলের প্রয়োজন দেখা দিলে, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি রাজনৈতিক দলের প্রয়োজন দেখা দিলে, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি রাজনৈতিক দলের প্রয়োজন দেখা দিলে, একটি রাজনৈতিক দলের প্রয়োজন দেখা দিলে 1978 সালের 1 সেপ্টেম্বর, 1978 সালের 1 সেপ্টেম্বর মেজর জিয়াউর রহমান, 1978 সালের 1 সেপ্টেম্বর মেজর জিয়াউর রহমান সাংবাদিক সম্মেলন করে। 1978 সালের 1 সেপ্টেম্বর মেজর জিয়াউর রহমান সাংবাদিক সম্মেলন করে, সাংবাদিক সম্মেলন করে জাতীয় গণতান্ত্রিক দলের, জাতীয় গণতান্ত্রিক দলের নাম পরিবর্তন করে। এই যে বোর্ডের দিকে, জাতীয় গণতান্ত্রিক দলের নাম পরিবর্তন করে, নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামকরণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামকরণ করেন। জাতীয় গণতান্ত্রিক দলের নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থী আপনারা বুঝতে পেরেছেন। আমি ওই লেখাগুলো আবার প্রথম থেকে বলি, আপনি আশা করি পারবেন। দেখেন 1978 সালে মেজর জিয়াউর রহমানের অনুপ্রেরণায় জাতীয় গণতান্ত্রিক দল নামে একটি রাজনৈতিক দলের সৃষ্টি হয় অথবা জন্ম হয়। যদিও এই সংগঠনের সাথে মেজর জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন না, যদিও এই সংগঠনের সাথে মেজর জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন না, সরাসরি জড়িত ছিলেন না, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি রাজনৈতিক দলের প্রয়োজন দেখা দিলে, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি রাজনৈতিক দলের প্রয়োজন দেখা দিলে, একটি রাজনৈতিক দলের
প্রয়োজন দেখা দিলে 1978 সালের 1 সেপ্টেম্বর মেজর জিয়াউর রহমান সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামকরণ করেন। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, জাতি আপনার কাছ থেকে জানতে চায় মুক্তিযুদ্ধের কয় বছর পর বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে? একটু আস্তে বললে লিখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি কি খুব দ্রুত বললাম? ওকে, অসুবিধা নেই। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আপনার মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু বলেন কয় বছর পরে? মুক্তিযুদ্ধ হবার পর দেশ যখন শান্তিতে, তখন প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি। আপনাকে যদি প্রশ্ন করি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে? যেহেতু আলোচনা আমাদের আজকে রাজনৈতিক ব্যবস্থা, মুক্তিযুদ্ধের কয় বছর আগে? সেই 1949 সালে। কিন্তু তাহলে যদি 19 বলা হয়, আপনার পরীক্ষা কিন্তু প্রশ্ন হতে পারে ভাইভাতে এরকম যে 1952 সালে কোন দল নেতৃত্ব দিয়েছে? আপনাকে কিন্তু বলতে হবে আওয়ামী লীগ। যদি বলে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে কোন দল নেতৃত্ব দিয়েছে? আপনাকে বলতে হবে আওয়ামী লীগ। যদি বলে 1962 সালে শিক্ষা আন্দোলনে কোন দল নেতৃত্ব দিয়েছে? আপনাকে বলতে হবে আওয়ামী লীগ। যদি বলে 1966 সালের 6 দফায় কোন দল নেতৃত্ব দিয়েছে? আপনাকে কিন্তু বলতে হবে আওয়ামী লীগ। আপনাকে বলতে পারে 1969 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মহান মুক্তিযুদ্ধে কোন দল নেতৃত্ব দিয়েছে? আপনাকে কিন্তু আওয়ামী লীগ বলতে হবে। এগুলো ভাইবার প্রশ্ন, ভাই এগুলো এভাবে জিজ্ঞাসা করে আপনাকে বলতে হবে প্রিয় শিক্ষার্থী। এতে আপনি যে দলই করেন, কিন্তু আপনার বাস্তব কথাগুলো আপনাকে বলতে হবে, সংকোচ করা যাবে না। কখনো যদি আপনাকে জিজ্ঞাসা করে মেজর জিয়াউর রহমান কেন্দ্রিক প্রশ্ন, আপনি ভুল করে অসম্মান দিয়ে বলবেন না, সম্মান দিয়ে আপনাকে কথা বলতে হবে। বুঝতে পেরেছেন? কাউকে কোনোভাবেই হেয় প্রতিপন্ন করে ভাইবা বোর্ডে কথা বলা যাবে না। লিখবেন বিএনপির আদর্শ ও কর্মসূচি। বিএনপির আদর্শ ও কর্মসূচি লিখে আন্ডারলাইন করবেন। বিএনপির আদর্শ ও কর্মসূচি। আমি যেগুলো পড়াচ্ছি সব আপনার পিএসসি সিলেবাস দেখে দেখে ওই তারা যে যে পয়েন্ট দিয়েছে ওই পয়েন্ট পড়াচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, লিখবেন নিচে স্টার চিহ্ন দিয়ে গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রে বিশ্বাসী। বাংলাদেশের নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের সংবিধানের মূল নীতিগুলো। 2 নম্বর কি পয়েন্ট, নিচে স্টার চিহ্ন দিয়ে বাংলাদেশের সংবিধানের মূল নীতিগুলো জনগণের সর্বস্তরে বাস্তবায়ন। বাংলাদেশের সংবিধানের মূল নীতিগুলো জনগণের সর্বস্তরে বাস্তবায়ন। দেখি তো কারা আছেন? বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও। ভাই পড়ে যাচ্ছি। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও। হ্যাঁ, 4টি, কেউ বলছে 8টি, কেউ 7টি। আচ্ছা যাক, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি, মনে রাখবেন। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই 4টা হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আপনাদের সাথে যদি সংবিধানের ক্লাস হয়, আমার সংবিধান ক্লাসটা কি কেউ করেছেন? এখানে কেউ আছেন? আমার সংবিধানের ক্লাসটা কেউ করেছেন?
একজন করেছেন দেখতে পাচ্ছি, হ্যাঁ অনেকেই করেছেন। যাক, তাহলে দেখেন আমরা এখানে কিন্তু একটা ছন্দ দিয়ে পড়াই। সংবিধানের 4টি মূলনীতি আমরা বলবো যাস গাদা। যা দিয়ে জাতীয়তাবাদ, যন্ত্রীয় স দিয়ে সমাজতন্ত্র, গ দিয়ে গণতন্ত্র, ধ দিয়ে ধর্মনিরপেক্ষতা। তো এগুলো আমরা ইনশাল্লাহ, যারা ক্লাস করেন নাই ক্লাস করবেন। সংবিধান খুবই ইজি ব্যাপার, সংবিধান নিয়ে কোনো আতঙ্কিত হবেন না, এটা কোনো বিষয় না আপনাদের জন্য। প্রিয় শিক্ষার্থী, পরে লিখবেন বাংলাদেশ জাতীয় পার্টি। বাংলাদেশ জাতীয় পার্টি লিখে আন্ডারলাইন করবেন। আমরা এরশাদ চাচাকে বাদ দিয়ে কখনো বাংলাদেশের ইতিহাস রচিত হতে পারে না। কথা কোন না ঠিক না বেঠিক? হ্যাঁ, এরশাদ চাচাকে কি বাদ দেয়া যাবে? বাদ দিতে পারবেন? 9 বছরের রাষ্ট্রপ্রধান, কোনোভাবেই বাদ দেয়া যাবে না। লিখবেন বাংলাদেশ জাতীয় পার্টি। বাংলাদেশ জাতীয় পার্টি লিখে প্রিয় শিক্ষার্থীগণ আপনি আন্ডারলাইন করবেন। লিখবেন 1982 সালের 24 মার্চ। 1982 সালের 24 মার্চ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে 1982 সালের 24 মার্চ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। 1982 সালের 24 মার্চ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন হুসাইন মোহাম্মদ এরশাদ। 1982 সালের 24 মার্চ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন হুসাইন মোহাম্মদ এরশাদ। দাড়ি দিয়ে লিখবেন পরবর্তীতে। দাড়ি দিয়ে লিখবেন পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি রাজনৈতিক দলের প্রয়োজন দেখা দিলে। পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি রাজনৈতিক দলের প্রয়োজন দেখা দিলে। একটি রাজনৈতিক দলের প্রয়োজন দেখা দিলে 1986 সালের 1 জানুয়ারি। 1986 সালের 1 জানুয়ারি। 1986 সালের 1 জানুয়ারি হুসাইন মোহাম্মদ এরশাদ। 1986 সালের 1 জানুয়ারি হুসাইন মোহাম্মদ এরশাদ। হুসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি গঠন করেন। 1986 সালের 1 জানুয়ারি হুসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি গঠন করেন। 1986 সালের 1 জানুয়ারি হুসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি গঠন করেন। জাতীয় পার্টি গঠন করেন। আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আপনারা লিখতে পেরেছেন। আমি যদি ওই কথাগুলো আবার বলি, আমার যেসব শিক্ষার্থী দ্রুত বললে লিখতে পারে না, আশা করি তারা লিখতে পারবে। 1982 সালের 24 মার্চ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন হুসাইন মোহাম্মদ এরশাদ। পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি রাজনৈতিক দলের প্রয়োজন দেখা দিলে 1986 সালের 1 জানুয়ারি হুসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি গঠন করেন। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে রাজনৈতিক দলগুলো হয়েছে যার যার প্রয়োজনে দল গঠন করেছেন। বুঝতে পেরেছেন? দেশের জন্য যার যার প্রয়োজনে। এটা হচ্ছে রাজনৈতিক বাংলাদেশের কিন্তু ইতিহাস কিন্তু এটাই। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন সরকারি দল ও বিরোধী দলের মধ্যে সম্পর্ক। সরকারি দল ও বিরোধী দলের মধ্যে সম্পর্ক। সরকারি দল ও বিরোধী দলের মধ্যে সম্পর্ক লিখে আন্ডারলাইন করবেন। সরকারি দল ও বিরোধী দলের মধ্যে সম্পর্ক।
আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেন ওদের মধ্যে কেমন সম্পর্ক, আপনি কি মনে করেন? সরকারি দল বিরোধী দলের মধ্যে কেমন সম্পর্ক একটু কমেন্টসে জানান তো, দেখি আপনার মতামত। দা কুমড়া, সাপ বেজি, দা কুমড়াটা বেশি আসতেছে। গুড, খুব ভালো সম্পর্ক। যারা খুব ভালো সম্পর্ক লিখেছে ওরা সঠিক আনসার দিয়েছে। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী? কারণ হ্যাঁ, এখন তো আর বিরোধী দল ওই দল নাই, এখন তো হচ্ছে জাতীয় পার্টি হচ্ছে বিরোধী দল। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা প্রকৃতটা জানবো। লিখবেন 1 নাম্বার নিচে স্টার, প্রথমে তো লিখেছেন সরকারি দল বিরোধী দলের মধ্যে সম্পর্ক, তারপর নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন আপোষহীন মনোভাব। আপোষহীন মনোভাব, আপোষহীন মনোভাব লিখবেন। আপোষহীন মনোভাব লিখেছেন? পরে লিখবেন। দেখেন এই যে আপোষহীন মনোভাব, এই বিষয়টা একটু বুঝিয়ে বলি প্রিয় শিক্ষার্থী। এই যে 2018 সালের নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে অনেকগুলো রাজনৈতিক দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল। উনি সাক্ষাৎ গ্রহণ করেছেন, ওনাদের সাথে বৈঠকও করেছেন, কিন্তু জানিয়ে দিয়েছেন যে আমি সংবিধানের বাহিরে যেতে পারবো না। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাদের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার তো সংবিধানে নাই, সো উনি তো আর সংবিধানের বাইরে যাওয়ার কোন প্রশ্ন উঠে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজপাতা। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বিরোধিতার জন্য বিরোধিতা, বিরোধিতার জন্য বিরোধিতা, বিরোধিতার জন্য বিরোধিতা। প্রাণপ্রিয় শিক্ষার্থী, বিরোধিতার জন্য বিরোধিতা। আশা করি আপনি লিখতে পেরেছেন বিরোধিতার জন্য বিরোধিতা। এই পয়েন্টটার অর্থ খুব মারাত্মক ভালো। দেখেন পদ্মা সেতু কিন্তু নির্মাণ হচ্ছে, অলরেডি কাজ শেষ পর্যায়ে, কিন্তু বিএনপির এক শীর্ষ নেতা, মনে করেন বিএনপির সাথে জড়িত ওনারা মানে শরিক দল আন্দালির রহমান পার্থ, তিনি হচ্ছে টকশুতে বলতেছেন এই আওয়ামী লীগ সরকার পদ্মা সেতুতে রডের বোতলে বাঁশ ব্যবহার করতেছে। এটা হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা। আবার দেখেন ডেঙ্গু জ্বরে অনেক মানুষ কিছুদিন আগে, 1 বছর আগে মারা গিয়েছিল। ঢাকাতে ডেঙ্গু বেড়ে গিয়েছিল, আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম। সেই সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিক সম্মেলনে বলতেছেন আমাদের নেতাকর্মীরা যাতে আমাদের পার্টি অফিসে না আসতে পারে, এই আওয়ামী লীগ সরকার আমাদের পার্টি অফিসের আশেপাশে ডেঙ্গু মশা ছড়িয়ে দিয়েছে। মানে এটা হচ্ছে বিরোধিতার জন্য কি বিরোধিতা। ক্যাসিনো ব্যবসা হয়েছে, যুবলীগের অনেক শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু গ্রেপ্তার হয়েছে, কিন্তু আমাদের সম্মানিত উবায়দুল কাদের সাহেব বলতেছেন এই ক্যাসিনো ব্যবসা শুরু হয়েছে বিএনপির শাসনামল থেকে, 15 বছর ধরে তারা অস্তিত্বই নাই। এটা হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা। আবার এমনও শোনা গিয়েছে যে রানা প্লাজা নাকি কারা 10টা দস্তি করে ভেঙে ফেলেছে। এরকম নিউজ কি আপনারা শুনেন নাই? এই হচ্ছে ঘটনা। এটা হচ্ছে বিরোধিতার জন্য কি বিরোধিতা। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন সংসদের বাহিরে কথা বলার মানসিকতা, সংসদের বাহিরে কথা বলার মানসিকতা, সংসদের বাহিরে কথা বলার মানসিকতা। প্রাণপ্রিয় শিক্ষার্থী, কত হচ্ছে আপনাদের কোনো অভিযোগ থাকলে সংসদে বসে বলেন না না না, কথা হবে রাত 12টার পরে, তোমার সাথে টক শুতে আসো, খেলা হবে। আর আমি টক শু দেখি তখন যখন দেখি শামীম উসমান নারায়ণগঞ্জের আর সেলিনা হায়াত যে একজন মেয়র রয়েছে,
ওই দুইজন যখন একসাথে, আইবি রহমান মনে হয় ভুল যদি না হয়, ওই দুইজন যখন একসাথে আসে তখন ওই টক শো খুবই মজা লাগে, কারণ ওই টক শোতে উপস্থাপক পালায়, উপস্থাপক আর থাকে না, সে নিজেও পালায়। বুঝতে পেরেছেন? কারণ ওইগুলো খুব ভালো লাগে। এখন কিছুক্ষণ পর পর বলে আসো খেলা হবে, নারায়ণগঞ্জে গিয়ে খেলা হবে। 71 টেলিভিশনে একটা খুব ভাইরাল হয়েছিল, খুব মজা পেয়েছিলাম। ওই রকম টক শো হলে দেখা যায়। বুঝতে পেরেছেন? আর বর্তমানে টক শো দেখলে ঘুম চলে আসে, এই হচ্ছে অবস্থা। প্রাণপ্রিয় শিক্ষার্থী, 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন সুশীল সমাজ। এগুলো সব আপনার পিএসসির সিলেবাসে দেয়া। সুশীল সমাজ লিখে আন্ডারলাইন করবেন। সুশীল সমাজ লিখে আন্ডারলাইন করবেন। লিখবেন সিভিল সোসাইটি বা সুশীল সমাজ হলো, সিভিল সোসাইটি বা সুশীল সমাজ হলো এমন কিছু ব্যক্তির সমষ্টি। সিভিল সোসাইটি বা সুশীল সমাজ হলো এমন কিছু ব্যক্তির সমষ্টি, এমন কিছু ব্যক্তির সমষ্টি যারা সরকারের চাপের বাহিরে গিয়ে, যারা সরকারের চাপের বাহিরে গিয়ে জনগণের, যারা সরকারের চাপের বাহিরে গিয়ে জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করে। সিভিল সোসাইটি বা সুশীল সমাজ হলো এমন কিছু ব্যক্তির সমষ্টি যারা সরকারের চাপের বাহিরে গিয়ে জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করে থাকে। দাড়ি দিয়ে লিখবেন প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যেমন যেমন সুশাসনের জন্য নাগরিক, ব্র্যাকেটের ভিতরে লিখবেন সুজন। যেমন সুশাসনের জন্য নাগরিক, ব্র্যাকেটের ভিতরে লিখবেন সুজন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আমাদের আজকের ক্লাসের সর্বশেষ পয়েন্ট, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী লিখে আন্ডারলাইন করবেন। 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 প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা লিখতে পেরেছেন। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী লিখবেন যারা সরকারকে চাপের মধ্যে ফেলে, যারা সরকারকে চাপের মধ্যে ফেলে নিজেদের দাবি দাওয়া আদায় করে নেয়, যারা সরকারকে চাপের মধ্যে ফেলে নিজেদের দাবি দাওয়া আদায় করে নেয় তাদেরকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। যারা সরকারকে চাপের মধ্যে ফেলে নিজেদের দাবি দাওয়া আদায় করে নেয় তাদেরকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। যারা সরকারকে চাপের মধ্যে ফেলে নিজেদের দাবি দাওয়া আদায় করে নেয় তাদেরকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। দাড়ি দিয়ে লিখবেন যেমন, দাড়ি দিয়ে লিখবেন যেমন শ্রমিক সংগঠন, যেমন শ্রমিক সংগঠন, কমা দিয়ে লিখবেন ব্যবসায়ী সংগঠন, যেমন শ্রমিক সংগঠন, ব্যবসায়ীদের সংগঠন, শ্রমিক সংগঠন, ব্যবসায়ীদের সংগঠন। তারপর লিখবেন শিক্ষক সমিতি, শিক্ষক সমিতি,
সর্বশেষ লিখবেন ছাত্র সংগঠন। শিক্ষক সমিতির পরে লিখবেন ছাত্র সংগঠন। জয় কর্মকার আপনাকে খুব নাইস দেখাচ্ছে কেপে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কিন্তু মূলত আপনাদের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। দেখেন কিভাবে এখন যদি শ্রমিকরা ঘোষণা দেয় যে আমরা বাংলাদেশে আগামী 1 সপ্তাহ কোনো রকমের যানবাহন চলাচল করবে না, তখন কি হবে? সরকারের কিছুই করার নাই, সরকার বাধ্য হয়ে তাদের কথা মানতে হবে। এর জন্য তাদেরকে বলা হয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আমাদের ছাত্র সংগঠন তো মারাত্মক কুঠা বিরোধী আন্দোলন, ছাত্ররা প্রমাণ করেছে যে ছাত্ররা সরকারকে চাপে ফেললে কিন্তু এরকম হয়ে যায়, মানতে বাধ্য হয়। মনে আছে আপনাদের, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েছিলেন যে কোনো কোটা পদ্ধতি আমরা রাখবো না। এদেরকে বলা হয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা আমার ক্লাসে জয়েন করলেন আজকে, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো 6 নম্বর ক্লাস শেষ করলাম। আগামী দিনে আপনাদের সাথে আবার দেখা হবে। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল রাজনৈতিক ব্যবস্থা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পড়াগুলো মনোযোগ দিয়ে পড়বেন, ইনশাল্লাহ প্রশ্ন কমন পাবেন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।